সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত আজকের হিয়ারিং কি হয় এই নিয়ে সবার আগ্রহ ছিল। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল মধ্যরাতের একটু আগে 12:05 প্রকাশিত হয়, যদিও সেইটা আপলোড বা সেটা চেকিং এর ব্যাপারে এখনো বিভিন্ন রকমের সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে ঠিক কি হলো তার বিস্তারিত সংক্ষিপ্ত বিবরণ আমরা গত এপিসোডে তুলে ধরেছি। এই এপিসোডে সেটার বিস্তারিত বিবরণে যাব, কিন্তু একটা বিশেষ অঙ্কের বিষয়ে আসব। দিন সংখ্যা, সময় এবং কাজের একটা সামঞ্জস্য রেখে একটা যে গাণিতিক হিসেব, যে গাণিতিক হিসেবের ওপরে নির্ভর করছে আমাদের পশ্চিমবঙ্গের ভোটের ভাগ্য, সেই সংক্রান্ত বিশেষ কিছু পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমে এপিসোডের শুরুতে দুটো কথা বলে রাখি। এক হচ্ছে, বিস্তারিত তথ্যবহুল কোনো এপিসোড যদি করতে হয়, সেটা আপনারা এই ধরনের কন্টেন্ট যারা দেখেন তাদের ক্ষেত্রেও দেখবেন যে মিনিমাম 17-18, কখনো 20-25 মিনিট, কখনো 30 মিনিট পর্যন্ত অনেক সময় হয়ে যায়। কিন্তু 15-16 মিনিট, কখনো 12 মিনিট কি 13 মিনিটের নিচে সেগুলো করা সম্ভব হয়ে ওঠে না। তাতে তথ্যের অসঙ্গতি থাকতে পারে, কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। আশা রাখবো আপনারা ধৈর্য ধরে পুরো এপিসোডটা দেখবেন। এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে একটা ভুল স্বীকার, যেটা আমরা গত 3টে এপিসোড ধরেই করছি। এসআইআর সংক্রান্ত এবং এই ভোট সংক্রান্ত একটি বিষয়ে, এসআইআর এর এই তালিকা বিষয়ে বলতে গিয়ে গত একটি এপিসোডে আমি 33 লক্ষ পেন্ডিং কেস বলতে গিয়ে 23 লক্ষ বলে ফেলেছিলাম। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবার আসি আসল প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আদৌ ভোট যে নির্ধারিত সূচি আছে সেটাতে হতে পারবে তো, যেটা নিয়ে মানুষের ভাষার তরফ থেকে আমরা বহুদিন থেকে অনেকগুলো এপিসোড ধরে বলে আসছি। আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা হলো, তার যে নির্যাসটা উঠে আসলো, এবং সেটা থেকে আগামী দিনগুলোতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে যা পর্যবেক্ষণ দিলেন বা যা নির্দেশ দিলেন, সেগুলোকে সবকিছুকে যদি এক জায়গায় করা হয়, তাহলে ঠিক কি বেরিয়ে আসছে? আদৌ ভোট হতে পারবে না বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে? প্রথম কথা হচ্ছে, দেখুন, এই যে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকেই যে 29 লক্ষ ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্টের তালিকা ওনারা নাকি ঘোষণা করেছেন, যদিও সার্ভারের বিভিন্ন রকম প্রবলেম থাকার কারণে সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত কারোর কাছেই পরিষ্কার নয় যে কত সংখ্যক নাম এর থেকে বাদ গেছে। বাদ যাওয়া নামেদের বিষয়ে সুপ্রিম কোর্ট আজকে একটা অবজারভেশন দিয়েছে বা নির্দেশ দিয়েছে যে হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল, অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠন হয়েছে 19 জনের, সেটা এটার আবেদন প্রক্রিয়া, নাম বাদ যাওয়াদের আবেদন প্রক্রিয়া, সেটা হতে পারে জুডিশিয়াল একাডেমি যেটা আছে তার বিল্ডিং, এক জায়গা থেকে সেটা হলে অনেক মানুষের সুবিধা হতে পারে। সেটা যদিও ডিসিশনটা হাইকোর্টের প্রধান বিচারপতির উপরেই তারা ছেড়েছেন, কিন্তু এর সাথে সাথে যে অবজারভেশনগুলো তারা দিয়েছেন বা নির্দেশগুলো বলা যায় দিয়েছেন, সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করে দিয়েছেন এসআইআর প্রসেসের এই যে স্ক্রুটিনি পর্ব বলুন বা অ্যাডজুডিকেশন পর্বটা। সেটার ব্যাপারে বলা হয়েছে যে, যেটা নিয়ে আমরা প্রশ্ন বারবার তুলেছি, যে শুধু ভোটদানের অধিকার না, একজন মানুষের গণতান্ত্রিক দেশে তো প্রার্থী হওয়ারও ইচ্ছা থাকতে পারে, সেই অধিকারটাও যেন বঞ্চিত না হয়। তাহলে তার জন্য সুপ্রিম কোর্ট যেটা করলেন আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, যে 6 তারিখে হচ্ছে প্রথম পর্বের নমিনেশন ফিল আপের লাস্ট দিন। তাহলে এই মাঝখানে যে দিনটা আছে, এই দিনটার মধ্যে প্রথম 152টা যে বিধানসভা আছে তার যে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা রয়েছে, সেটাকে কমপ্লিট করার চেষ্টা করতে বলেছেন
এইটা খুব ইম্পর্টেন্ট। এবং তৎপরবর্তীতে যে ব্যালেন্স অংশটা আছে সেইটার ব্যাপারে তারা উদ্যোগী হতে বলেছেন। এবং সবটাই হাইকোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্তকে তারা মর্যাদা দিয়েছেন। কিন্তু তার সাথে যে প্রশ্নটা উঠে এসেছে যে এই যে ব্যালেন্স অংশ কতটা, মানে এখন যদি 29 লক্ষ মতো পাবলিশ হয়ে থাকে তাহলে পড়ে থাকছে আরো 30 কি 31 লক্ষের মতো। হাতে আমাদের দিন কত? হাতে আমাদের দিনটা রয়েছে কিন্তু আজকে যদি 24 তারিখ হয় তাহলে আজকের দিনটা যদি বাদই দিলে হচ্ছে 12 দিন, মানে 6 তারিখের আগে কিন্তু মোটামুটি 12 দিন মতো সময়সীমা থাকছে, যার মাঝখানে গত এপিসোডেও বলেছি 2টো শুক্রবার কিন্তু মাত্র পাওয়া যাচ্ছে, যে শুক্রবারগুলিতে এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা। কিন্তু এই প্রার্থী সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট আজকে এটাও বলেছেন যে কোন স্বীকৃত রাজনৈতিক দলের যদি এরকম কারোর ইচ্ছা থাকে প্রার্থী হতে এবং তার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে সেই কেসটাকে মানে নির্বাচন কমিশনকে জানাতে এবং সেটাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে। এই জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে যদি নির্দল হয়েও কেউ দাঁড়াতে চায় সে ব্যাপারটাও তাদের কাছে আবেদন জানালে তারা চিন্তা করবেন, এটা জানিয়েছেন। কিন্তু কথা হচ্ছে এই 12 দিন যে সময়সীমা, তার থেকে যদি আমরা বলি যে প্রথম নমিনেশন ফাইলের পরে কিন্তু মাত্র 3 দিন থাকছে 9 তারিখ পর্যন্ত, তাহলে 12-র সাথে আরো 3 দিন যদি যোগ দেন তাহলে হয়ে যাচ্ছে 15। কিন্তু এই 12 তারিখের মধ্যে যদি এই পুরো কাজটা তুলতে হয়, যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, বিচারপতি জয়মাল্য বাগচি এই কথাটা বারবার বলেছেন যখন মানে লয়াররা জিজ্ঞাসা করছিলেন যে এটা কতদিনের মধ্যে কমপ্লিট হওয়ার একটা সময়সীমা বা কিছু, তখন ওনারা বারবার উল্লেখ করেছেন যে এটা একটা ট্রিমেন্ডাস কাজ, হিউজ কাজ একটা, যে মাত্র 45 দিনের মধ্যে 60 লক্ষ এইরকম বিচারাধীন কেসকে সমাধান করতে হচ্ছে জজ সাহেবদের। তাহলে সেইটা বিভিন্ন মানুষকে তারা উল্টে সহযোগিতা করতে বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মাঝখানের যে 12টা দিন, এই 12 দিনে কতটা কেস সমাধান হতে পারে। এখন যে রেশিও ছিল, আপনারা যে রেশিওটা এখন দেখছেন তাতে 1 লক্ষ 1.5 লক্ষ মতো কেস দৈনিক সমাধান হচ্ছিল, সেটা যদি সম্পূর্ণভাবে আরো বেশি পরিমাণে কাজ করে তোলাও হয় সেটা কি প্রতিদিন 2 লক্ষ ওঠা সম্ভব? আর যদি প্রতিদিন 2 লক্ষ ওঠেও সেক্ষেত্রেও কি আপনার 12 দুগুণ 24 লক্ষের সমাধান হবে, আরো 6 লক্ষ কিন্তু বাকি থাকবে সেই 3 দিনের জন্য। এখন পুরো বিষয়টা কিন্তু একদম গায়ে গায়ে, মানে একদম পারফেক্ট 2 লক্ষ করে তুলতে হবে এবং ওই 9 তারিখে 6 তারিখের আগে খানিকটা এবং 9 তারিখের আগে পুরোটা কমপ্লিট করে দিতে হবে। এটা কতটা বাস্তবসম্মত হবে? কিন্তু তার সাথে তো আরো অনেকগুলো প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে দাবি দাওয়া জানানো হয়েছে। তার মধ্যে প্রথমেই আসবে যেটা, সেটা হচ্ছে বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকেও প্রেস কনফারেন্সে জানিয়েছেন, জোর গলায় জানিয়েছেন যে তাদের ফিল আপ করে দেওয়া যে ফর্ম 7 মানে অভিযোগ পত্র বলা যায়, যে অভিযোগের ফর্ম, সেই ফর্মগুলিকে বিভিন্ন বিডিও অফিসে তাদের কর্মীদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বহু ফর্ম নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইআরওরা আপলোডই করে। তাহলে সেই কেসগুলো যতক্ষণ পর্যন্ত না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটের কোনো প্রশ্নই ওঠে না। এটা আমরা মানুষের ভাষা থেকে বলছি না। বিরোধী দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে যেমন প্রেস কনফারেন্সে বলেছেন, তাদের একটি প্রেস কনফারেন্সে সেখানে একটা যোগদান অনুষ্ঠান ছিল, সেখানে তাকে জিজ্ঞাসা করাতে তিনি তাই জানিয়েছেন। কিন্তু এই একই কথা কিন্তু এর আগেও তিনি হাওড়াতে যখন পরিবর্তন সংকল্প যাত্রা করছেন তখনও তিনি এই একই প্রসঙ্গে একই উত্তর দিয়েছিলেন। সেই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আজকে সুপ্রিম কোর্টে নিজে উপস্থিত ছিলেন, তাদের মন্তব্য কিন্তু তাই ছিল
বক্তব্যও কিন্তু তাই ছিল, যদিও মোহাম্মদ সেলিমের বক্তব্যটা আমাদের কাছে একটু আশ্চর্যেরই লেগেছে, যে তিনি জানিয়েছেন, সিপিএম এর রাজ্য সম্পাদক, যে এই 60 লক্ষ নামকে আগে ফিরিয়ে আনতে হবে, তারপর ভোট। তো এই 60 লক্ষ নামকে ফিরিয়ে আনতে হবে মানে তো এর মধ্যে যে সমস্ত নামগুলো অবৈধ, ওনারা তো সেগুলোকেও ফিরিয়ে আনবার কথা বলছেন, যদিও সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, তাদের রাজনৈতিক দলের বক্তব্য, কিন্তু সে প্রসঙ্গ অন্য সময় আলোচনা হবে। কিন্তু বিষয় হচ্ছে যে এই অংশটাকে যদি টোটাল কমপ্লিট করতে হয়, এবং ওই যে ট্রাইব্যুনাল, অ্যাপেলেট ট্রাইব্যুনাল যেটা হয়েছে, সেখানে বিচারপতিরা জানিয়েছেন যে সেখানে বিচার্য বিষয় বলতে মাত্র একটি কি দুটি, সবটাই অনলাইনে আছে। সেটা ইলেকশন কমিশনের যিনি আইনজীবী ছিলেন, যে মিস্টার নাইডু, তিনিও বলেছেন যে ইয়েস, সবটাই অনলাইনে আছে। বিচার্য বিষয় হচ্ছে ওখানে আবেদন করলে একটাই প্রশ্ন উত্তর থাকতে পারে, সেটা হচ্ছে যে ডকুমেন্টটা অরিজিনাল আপলোড হয়েছে না সেটা জাল, অরিজিনাল ডকুমেন্ট না ভুয়ো নথি, নাকি মানে অসঙ্গতিপূর্ণ নথি, মানে ঠিকঠাক যে নথি সেটা নাকি অসঙ্গতিপূর্ণ নথি, প্রশ্নচিহ্ন শুধু এইটুকুই। কিন্তু এই সমস্ত বিষয়টা কি সম্পূর্ণ হওয়া সম্ভব সুধী দর্শকবৃন্দ? এই পুরো প্রসেসটা কি এই পুরো সময়সীমাটার মধ্যে, মাত্র 12 দিনের মধ্যে হওয়া সম্ভব? আর যেখানে রাজ্যের বিরোধী দলের সভাপতি পর্যন্ত বলে দিচ্ছেন যে এইটা না করে ভোট কখনোই সম্ভব না, নো এসআইআর নো ভোট, মানে ফ্রেশ লিস্ট, ওই ফর্ম 7 ইনক্লুডিং ফর্ম 7। তেমনি তো পাশাপাশি আর একটা অংশ আছে, যে প্রথম পর্বে একদম 28 তারিখের যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল, তাতে যে সমস্ত নাম বাদ পড়েছিল, তার মধ্যে অনেক দাবি আছে যে তারা বৈধ ভোটার, তাদের ডকুমেন্ট ভুলভাল আপলোডের জন্য হোক বা কোনো ভুলবশত হোক তাদের নাম বাদ গেছে বলে তারা মনে করছেন। তাহলে তাদের নামগুলো তো ওঠা প্রয়োজন, তাদের আবেদনগুলো কমপ্লিট হওয়াটা প্রয়োজন। এই সমস্তটা কি সম্ভব? বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রচার কর্মসূচি সারছেন। ওদিকে আইপ্যাক ইডি কেসে, যেটা একই দিনে ছিল, একই দিনে দুটি কেস ছিল, সেখানেও কিন্তু কোর্ট প্রচুর সওয়াল জবাব, এক তো কঠোর অবস্থান দেখিয়েছেন, সেটা আমরা গত এপিসোডে আলোচনা করেছি। কোর্ট এই প্রশ্ন তুলেছে যে তারা কোনো ভোটেরও পার্টি হতে চায় না এবং কোনো অপরাধেরও পার্টি হতে চায় না, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশ্নের মানে সওয়াল জবাবের এগেনস্টে বলেছেন। আবার কপিল সিব্বালের সওয়াল জবাব, অ্যাডভোকেট কপিল সিব্বালের সওয়াল জবাবের উত্তরে থামিয়ে দিয়ে বলেছেন যে আপনি কি চান যে মুখ্যমন্ত্রীর অপরাধের জন্য যদি কোনো তদন্ত করতে হয়, তাহলে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে? সে প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি এই এপিসোডে, আপনারা যদি পুরোটা জানতে চান সেই এপিসোডটা পিছনে দেখে নেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই প্রচারের মাঝখানে কোর্ট কিন্তু এটা জানিয়েছে যে 14, 15 এবং 16 এপ্রিল কন্টিনিউ হিয়ারিং হবে ইডি এবং আইপ্যাক কেসের, যাতে মুখ্যমন্ত্রী জড়িত, যাতে তৎকালীন ডিজিপি, সিপি, এরা সবাই জড়িত। ইডিকে নিয়ে যে সওয়াল জবাব সেটা কোর্টে চলছে, এবং তারা জানিয়ে দিলেন, কোর্ট কিন্তু আজকে একদম শেষ মুহূর্তে জানিয়ে দিলেন যে তারা একটা ইন্টারিম অর্ডার দেবেন, মানে একটা রায় দেবেন, তখন কিন্তু ভোটের প্রচার চলবে। এই সামগ্রিকভাবে আপনাদের কি মনে হয় দর্শক? আপনারা সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে। রাজ্যের যে প্রশাসনে বিপুল রদবদল হচ্ছে, যে 73 জন আরকে রাতারাতি আবার বদলি করে দেওয়া হলো রিটার্নিং অফিসার, যারা কিনা ভোটের এই মনোনয়নপত্র জমা, চেকিং, উইথড্রয়াল, ভোটের সিম্বল মানে প্রার্থীদের সিম্বল দেওয়া থেকে শুরু করে পুরো ভোট প্রসেসটাতে রিটার্নিং অফিসারের একটা বিরাট ভূমিকা। সেখানে 73 জন রিটার্নিং অফিসার কিন্তু বদলি হয়ে গেল, যেটা নিয়ে শুধু এটা না, সুপার রুস্তামরা নাম কেটে দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, টার্গেট করে একটি কমিউনিটির নাম কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন, বিভিন্ন অফিসারদের, মুখ্য সচিবদের বদলি করে দেওয়া হচ্ছে বলে, সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টে একটা বিষয়েও কোনো আইনজীবী তাদের সে প্রশ্ন সেখানে তুললেন না। সবটাই লোকের কাছে বলে বেড়ানো একটা কি বলবো, নির্বাচনী কৌশল বলা যেতে পারে, যে মিথ্যার ওপর দাঁড় করিয়ে যে নির্বাচন মানুষকে ভুল বোঝানো, সেটা নিন্দনীয়। তাহলে আপনারা ওই
প্রত্যেকটা অভিযোগ নির্বাচন কমিশন সংক্রান্ত সবকটাই তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা জানাচ্ছেন না কেন? আপনাদেরই করা মামলা তো, প্রত্যেকটা গিয়ে আপনারা সুপ্রিম কোর্ট হাইকোর্টে জানান। হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে এসআইআর চলছে। তাহলে দিন পিছিয়ে দেওয়া এই সমস্ত বিষয়ে, কারণ যদি নির্বাচনটা ঠিক সময় না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন অবধারিত, এটা তো জলের মতো পরিষ্কার। তাহলে কি রাজ্যের শাসক দল তাতে ভয় পাচ্ছে? যারা অনেকেই মন্তব্য করেছেন যে এতে একটা মতামত এতে আছেই যে যদি ভোট পিছিয়ে যায় তাহলে রাজ্যের শাসক দল নিজেদের একটা শহীদের তকমা পাবে। না, আমরা সেটা মনে করি না। তারা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, এটাও অনেকে মনে করেন। আমরা সেটাও মনে করছি না। তার কারণ কি? দুটো কারণ উল্লেখ করছি আপনাদের, করে এপিসোডটা শেষ করছি। সেটা হচ্ছে যে শহীদের মর্যাদা কখন পাওয়া যায়? যখন কোনো মহান কাজ করে মানুষ মৃত্যুবরণ করে তখন তাকে শহীদ বলা হয়। এখানে তো লাগাতার মিথ্যাচার করা হয়েছে এবং ওয়াকআপ থেকে সিএ থেকে শুরু করে সংখ্যালঘুদের বিভিন্ন রকম ভাবে ভুল বোঝানো থেকে শুরু করে গোটা এসআইআর পর্বটাকে একের পর এক মানুষকে ভুল বোঝানো হয়েছে, অসহযোগিতা করানো হয়েছে। এবং তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বলেছেন যে অন্য কোন রাজ্যে এরকম দৃষ্টান্ত নেই যা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। অন্য রাজ্যে এর থেকে বেশি পরিমাণে নাম বাদ গেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো এইরকম সমস্যা কোথাও হয়নি, অভূতপূর্ব। তার জন্য সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ ন্যায়ালয় তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই এসআইআর এর মধ্যে নিজেদেরকে জুডিশিয়ারিকে ঢুকোতে বাধ্য হয়েছেন। এটা এমন নয় যে কেন্দ্রীয় সরকার কোন রকম ফোর্সফুলি রাষ্ট্রপতি শাসন জারি করে দিচ্ছে, কোন একটি নির্বাচিত সরকারকে ফেলে দিচ্ছে। কাজেই শহীদ হওয়ার ওই যে থিওরিটা, সেটা আমাদের কাছে অন্তত গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। আর তার আরো একটা পরের কারণ হচ্ছে দুই, এই যে অনেকে ভাবছেন যে রাজ্যের শাসক দল তাদের বেশি সুবিধা পেয়ে যাবে, সেটাও আমরা মনে করি না। তার কারণ কি? এই রাজ্যের শাসক দল তাদের এই এতদিন টিকে থাকা ক্ষমতাটা মূলত যেটা ছিল সেটা হচ্ছে তার কুক্ষিগত করে রাখা এই প্রশাসন এবং পুলিশি যন্ত্র, পুলিশি যে মেশিনারিজ, সেইটা দিয়ে কিন্তু মানুষের মুখ বন্ধ করে রেখেছিল, প্রতিবাদহীন করে রেখেছিল মানুষকে। তাহলে এই যে পুরো প্রশাসনিক রদবদলটা নির্বাচন কমিশন অলরেডি ঘটাচ্ছে, তাতে তো একটা বার্তা যেমন জনসাধারণের কাছে যাচ্ছে, তেমনি প্রশাসনের কাছেও কিন্তু আর একটা বার্তা গেছে যে ভুল করলেই কিন্তু শাস্তি। পাশাপাশি প্রশাসনেও কিন্তু একটা বার্তা যায়। প্রশাসন সবার আগে কিন্তু বুঝতে পারে, ইন্টেলিজেন্স কিন্তু তাদের কাছেও ইন্টেলিজেন্সের খবর থাকে যে এবার কিন্তু উল্টোতে চলেছে তখন যখন কিনা মূল কোনো একজন শাসন ক্ষমতায় থাকে, তখন তার অনুগত হয়ে থাকা যে প্রশাসন, তাকে যেভাবে যা খুশি করে চালিয়ে নেওয়া যায়, কখনো জুতো পালিশ করিয়ে নেওয়া যায়, কখনো ব্যাগ বইয়ে নেওয়া যায়, যা খুশি তাই বলা যায়, এই ডিএমটা ওঠো, এই সিপিটা বসে পড়ো, এই সমস্ত বলা যায়। যখন ওই প্রশাসন বুঝে ফেলে যে তার ক্ষমতা হাত থেকে চলে যাচ্ছে, তখন কিন্তু তার প্রশাসন থাকে না। তখন কিন্তু ওনারাই এই সংবিধান মেনে কাজ করতে শুরু করেন, যখন বিরোধী কণ্ঠস্বর আরো সুযোগ পায় কথা বলবার, এমনকি ভোটদান করবার। সুচিন্তিত মতামত আপনারা জানান দর্শক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা মানুষ সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।